আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় শত্রু শত্রু খেলা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনপ্রিয় স্পোর্টস জার্নালিস্ট ফাহিম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়ে শত্রু শত্রু খেলা, ফাহিমকে দিয়ে শুরু করতে চাই। আমরা সবাই দেখছি আসলে কি হচ্ছে, আইসিসি, বিসিসিআই, বিসিবি চিঠি একের পর এক, সরকারের দিক থেকে ব্যাখ্যা, আইসিসির দিক থেকে ব্যাখ্যা, বিসিবির দিক থেকে ব্যাখ্যা। মানে মানুষ এই অবস্থায় একটি প্রশ্ন যে আসলে বিশ্বকাপে কি বাংলাদেশ খেলবে, বা এই শত্রু শত্রু খেলা অবস্থা কেন? ফাহিম রহমান। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপে কেন খেলবে না, মানে এটা কোনো আমন্ত্রণমূলক টুর্নামেন্ট না যে বিশ্বকাপটা, বাংলাদেশ এখানে খেলার যোগ্যতা অর্জন করেছে। সো যোগ্যতা যেহেতু অর্জন করেছে, তার মানে বাংলাদেশের বিশ্বকাপে খেলাটা হচ্ছে তার অধিকার, তার রাইট। এবং এটার আয়োজক যেহেতু আইসিসি, সুতরাং আইসিসির নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ যাতে করে বিশ্বকাপে খেলে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতির জন্য তো আসলে বাংলাদেশ দায়ী না। এই ঘটনাটা শুরু হলো মুস্তাফিজকে কেন্দ্র করে, যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর অকশনের মাধ্যমে কিনে নিল অনেক টাকাতে, এবং তারপরে অল অফ এ সাডেন মুস্তাফিজ কেন খেলবে আইপিএলে? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দু একটা ঘটনাকে কেন্দ্র করে, বা অবনতির দু একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটা দাবি উঠলো যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে চলমান, এই অবস্থায় কিভাবে করে মুস্তাফিজ খেলে। তো এই হচ্ছে ঘটনার সূত্রপাত, এবং তার পরবর্তীতে বলা হলো যে মুস্তাফিজকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, এই কারণে আইপিএল থেকে তাকে আসলে ফেরত পাঠানো হলো। এখন আপনি আমাকে বলেন, ধরেন লিওনেল মেসি, তিনি খেলছেন কোথায়? ইন্টার মায়ামিতে, রাইট? সো ইন্টার মায়ামি তাকে অনেক টাকা দিয়ে নিয়েছে। সো ইন্টার মায়ামি যদি অল অফ এ সাডেন এখন বলে যে না, লিওনেল মেসিকে তারা আর রাখতে পারছে না, অর্থাৎ আর্জেন্টিনাতে লিওনেল মেসির নিরাপত্তা আর নেই, সেই ক্ষেত্রে আপনার এই যে জুনে যে বিশ্বকাপ হবে, আপনার মনে হয় আর্জেন্টিনা খেলবে সেখানে গিয়ে? লিওনেল মেসির এরকম একটা ঘটনা যদি হয়, সেটা কি আসে কোনো ভাবে? সো আমাদের কাছে লিওনেল মেসি মুস্তাফিজুর রহমান। সো ডেফিনেটলি মুস্তাফিজের যদি ওখানে নিরাপত্তা তারা নিশ্চিত করতে না পারে, তাহলে সেখানে গোটা বাংলাদেশ দলের তো নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব না, এটা তো পরিষ্কার ব্যাপার। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি বলেছে, যেহেতু এবারের বিশ্বকাপে দুটো হোস্ট আছে, একটা কো হোস্ট আছে, মূল হোস্ট হচ্ছে ইন্ডিয়া, সাথে কো হোস্ট আছে শ্রীলঙ্কা। আইসিসির কাছে যেহেতু অপশন আছে, আপনার একটা কো হোস্ট আছে শ্রীলঙ্কা, আপনি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কাতে দিয়ে দেবেন, দ্যাটস ইট। এটা তো একদম সহজ সরল ব্যাপার। কিন্তু এখন যেহেতু এটা বিসিসিআই চাচ্ছে যে না, কোনোভাবে বাংলাদেশের খেলাগুলো তারা এখন শ্রীলঙ্কায় দিতে চায় না, যেহেতু স্ক্যাজুয়াল হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, তারা আসলে বিসিবিকে কনভিন্স করার চেষ্টা করছে যে আমরা কলকাতায় 3টা ম্যাচ, মুম্বাইয়ে 1টা ম্যাচ হওয়ার কথা ছিল, এখন সবগুলো ম্যাচ কেরালা এবং চেন্নাইতে হোক। সেই প্রপোজালটা আসলে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রপোজালে বিসিবির আসলে এগ্রি করার কোনো সুযোগ নাই, কারণ ঘটনা তো একই, যেটা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, যে চেন্নাই বা কেরালা সেটা তো ভারতের বাইরে না, সেটাও ভারতেরই অংশ। সুতরাং বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কাতেই দেওয়া হয়, এই দাবি আসলে করা হয়েছে, এবং সেই দাবিতে বিসিবি এবং সরকার আসলে অনড় রয়েছে। এখন দেখার ব্যাপার যে কি সিদ্ধান্ত আসলে নেয় আইসিসি। জি, আপনার কাছে পরে আমি আসবো, আবার বেশ কিছু প্রশ্ন আছে। আমি এ পর্যায়ে সাকিব আলীর কাছে আসতে চাই। সাকিব ভাই, এই যে আপনি অনেকদিন ধরে এই বিষয়গুলো দেখছেন, আপনি আগের একটি শোতেও এটি নিয়ে কথা বলেছেন, এই শত্রু শত্রু খেলার অবস্থা কেন আসলে? এই যে বাংলাদেশ ভারতের মধ্যে এই অবস্থাটি কেন হলো? শুধু খেলা না, সার্বিক দিক কথা। প্রথমত কথা হচ্ছে এটা খেলা না, দুরকম কথা আছে। আমরা একটাকে বলি বাস্তবতা, আর একটাকে বলি খেলা। তো সুতরাং আমরা মনে করি যে এই বাস্তবতায় যদি এটা এইভাবেই চলতে থাকে, যে শত্রু শত্রু ভাবাপন্নতা, এটা কিন্তু আমাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিবে, সংঘাতের দিকে ঠেলে দিবে, এবং এটা মানুষের জন্য চরম কষ্ট, দুর্দশা বয়ে আনবে। ভারতের সঙ্গে এরকম অবস্থা কি হওয়ার আশঙ্কা আপনি করছেন, যে এই অবস্থায় কি যেতে পারে? যেতে পারে, যেতে তো পারি। মানে আমি প্রতিটা শত্রুতাই যদি সেটাকে কমানো না হয়, শত্রুতা বা শত্রু ভাবাপন্নতা, এটা যদি কমানো না হয়, এবং বিশেষ করে আমাদের দেশে এখন যেটা, আমাদের দেশে না, পৃথিবীতে এখন যেটা অবস্থা, পৃথিবীতে একটা জিনিস মনে রাখতে হবে যে 75 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু যেটা বলা হয় যে সেটা হচ্ছে যে সবচেয়ে যে শক্তিশালী রাষ্ট্র ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু একটা সিস্টেম তৈরি করে, যেই সিস্টেমে কিন্তু আসলে কারো সার্বভৌমত্বকে হরণ করা যায় না। এরকম একটা সিস্টেম ছিল। আমেরিকা যদিও নিজে নিজে করতো, কিন্তু সেটা করতে হলে আপনাকে নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে করতে হবে, সেটা ছাড়া আর কোনোভাবে আপনি আইনানুগ কোনোভাবে আক্রমণ করা যায় না। সুতরাং এটা যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু যেগুলো ছোট ছোট রাষ্ট্র,
তাদের কিন্তু এক ধরনের নিরাপত্তা বোধ ছিল। কারণ আমেরিকা যদি আমাকে আক্রমণ করতে না চায় তাহলে ভারত আমাকে আক্রমণ করবে, এটা আমরা চিন্তা করতে পারতাম না আগে। কিন্তু যেহেতু এখন আপনার বিশেষ করে ভেনিজুয়েলাতে যে আক্রমণটা হলো আপনার যুক্তরাষ্ট্রের, এবং এর জন্য কোনো আন্তর্জাতিক অনুমোদনের দরকার হলো না। এখন চীনের আমরা শুনতে পাচ্ছি, চীনের যে সামাজিক মাধ্যম, সেখানে অনেকে মানে মানুষজন বলছে যে তারা যদি ভেনিজুয়েলা নিতে পারে বা ভেনিজুয়েলার মাদুরোকে উঠিয়ে নিতে পারে, তাহলে আমরা কেন তাইওয়ান নিতে পারবো না? তার মানে এটা কিন্তু এক ধরনের র্যাচেটিং আপ, এক ধরনের এটা কিন্তু বাড়ছে। সুতরাং সবাই মনে করছে যে আমেরিকা আগে ঠেকাতে হয়তো বা আমার বিরুদ্ধে যেত যদি আমি কোনো দেশকে আক্রমণ করতাম, এখন আর তারা করবে না। সুতরাং আরেকটা জিনিস আসতেছে যে আমেরিকা বলতেছে যে ওয়েস্টার্ন হেমিসফিয়ার, পশ্চিম গোলার্ধ তার এলাকা, সুতরাং অন্যরা এটা একটা সুপ্ত কথা, এটা একটা ইমপ্লয়েড যে তাহলে কি চীনেরও একটা ক্ষমতা বলয় থাকবে, তাহলে কি রাশিয়ারও একটা ক্ষমতা বলয় থাকবে, তাহলে আমরা কোথায়? আমরা কি ভারতের ক্ষমতা বলয় থাকবো? তাহলে ভারত আমাদেরকে ওই রকম যদি আন্তর্জাতিক অবস্থা হয় যে যেখানে বড় বড় দেশগুলো ছোট দেশকে আক্রমণ করতে পারবে এবং আন্তর্জাতিকভাবে তারা কোনো আপনার সমস্যার সম্মুখীন হবে না, সেই অবস্থায় অবশ্যই যুদ্ধ হতে পারে। আমি এটা বলার জন্য যে ভারতের সাথে আমাদের এই শত্রুতার যুদ্ধ হতে পারে কিনা, আমি মনে করি আন্তর্জাতিক অবস্থা যদি ওরকম জায়গায় যায়, হতে পারে। একটি আশঙ্কার জায়গা, আশঙ্কা অবশ্যই আছে। কারণ আমরা এখন সবাই, আপনি অনেকবার শুনছেন, আমরা এটার ভিতরে বেশি যেতে চাচ্ছি না, কিন্তু প্রথম মহাযুদ্ধের আগে যখন জার্মানি বেশি উঠে যাচ্ছিল, 1870 সালে জার্মানি তৈরি হয়, 1870-এর পরে 1914-র আগে 1910-12 দিকে যেহেতু জার্মানি অত্যন্ত ক্ষমতাশালী হয়ে যাচ্ছিল, তখন ব্রিটেন যেভাবে যুদ্ধ লাগায় দেয় আপনার মহাযুদ্ধে, প্রথম মহাযুদ্ধ, ঠিক একই জিনিস আপনি এখানে দেখতে পাবেন যে চায়না বেশি উঠে যাচ্ছে। সুতরাং চায়নাকে ধ্বংস করার জন্য বা চায়নার থ্রেটটাকে, হুমকিটাকে সরানোর জন্য পশ্চিমা বিশ্ব এটা করতে পারে। সো আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলছি প্রথম মহাযুদ্ধের আগে যেরকম অবস্থা, আমরা সেই রকম অবস্থায় মনে করি। এখন সাকিব ভাই, কূটনৈতিকভাবে এটির উপায় কি? আমরা দেখতাম যে আগে এ ধরনের কোনো সম্পর্কের টানাপোড়েন যখন হতো তখন স্পোর্টস একটি ভূমিকা রাখতো, কিন্তু এবার স্পোর্টস নিয়েই এটি শুরু হয়েছে। তাহলে এটার আসলে সমাধানটা কি? কূটনৈতিক উপায়টা কি? কূটনৈতিক উপায় হচ্ছে আমাদের কূটনৈতিক, আমি মনে করি যে আমাদের কূটনৈতিক এনগেজমেন্ট দরকার। আমি যেটা বলতে চাচ্ছি যে ভারতের সাথে আমাদের যেটা হয়েছে এখন, সেটাকে যদি আমি স্পষ্ট করে বলি, একদম সত্যি করে বলি, তাহলে এটা হচ্ছে একটা কমিউনিকেশন ফেলিওর। অর্থাৎ আমি আমার মনের ভাবটা, মানে রাষ্ট্রের মনের ভাবটা আমি জানাইতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। এটার জন্য কিন্তু এটা একদিনে হয় না। আমি যদি আপনার সাথে বারবার মিট করি, আমরা দুইজনই ধরেন আমরা বিরোধী পক্ষ, কিন্তু আমরা বারবার মিট করলে আস্তে আস্তে হয়তো আমরা গ্যাপটা কমাইতে পারতাম। আমি বলছি যে বাংলাদেশি খালি গ্যাপ কমাইতে চায় আর ভারত কমাইতে চায় না, তাহলে হবে না, দুজনকেই চাইতে হবে। কিন্তু আমার মনে হয় যে কূটনৈতিক হিসাবে আমাদের যতগুলো এনগেজমেন্ট দরকার ছিল, আপনি দেখেন যে গত 1.5 বছরে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর কয়টা মিটিং হয়েছে? একটা, আমার মনে হয় ব্যাংককে, ইফ আই এম নট মিস্টেকেন। আপনি বলেন তো অজিত দোভালের সাথে আমাদের খলিলুর রহমান সাহেবের কয়টা মিটিং হয়েছে? প্রবাবলি 2টা, এর বেশি হয় নাই। উনাদের মধ্যে চিঠি আদান প্রদান কয়টা হয়েছে তাও আমরা জানি না। সুতরাং আমাদের এনগেজমেন্ট অতি কম হয়ে আছে, আমি মনে করি সেটা খুব বাড়ানো উচিত। জি, আপনার কাছে আমি আবার আসবো, আমি ফাহিম রহমানের কাছে আসতে চাই। গতকালকের চিঠিটি আপনি নিশ্চয়ই খুব বেশি আলোচনা হচ্ছে কালকে থেকে, আইন উপদেষ্টার কথা পরে রাত্রে আবার দেখলাম যে সেটি ঠিক না। আপনি একটু এক্সপ্লেইন করবেন আসলে আইসিসি চিঠি বা আইন উপদেষ্টার বক্তব্য? রাইট, প্রথমত হচ্ছে যে আসলে এটা এখন বিয়ন্ড স্পোর্টস হয়ে গেছে এবং স্পোর্টস ডিপ্লোমেসিকে এবার আসলে বন্ধ করা হয়েছে। কেন, কি কারণে বন্ধ করা হয়েছে? এই যে মুস্তাফিজকে ঠিক যেদিন আইপিএল থেকে আসলে রিলিজ করা হলো, ঠিক তার আগের দিন বিসিসিআই বাইল্যাট্রাল সিরিজের তারিখ বিসিবির সাথে আলোচনা করে চূড়ান্ত করেছে যে সেপ্টেম্বরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাইল্যাট্রাল সিরিজ হবে, খেলা হবে বাংলাদেশে। তো এই সিদ্ধান্তটা নিতে গেলে দুইটা বোর্ডকে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হয়। এটা হওয়ার কথা ছিল 2025-এ, এই নানা বাস্তবতার কারণে 2025-এ এই সিরিজটা হয়নি। তো এই সিরিজটা হওয়ার কথা এখন 2026-এর সেপ্টেম্বরে। তো সেই সিদ্ধান্তটা দুটো বোর্ড যেদিন নিল বা যেদিন আসলে এটা পাবলিক করা হলো, যেদিন এই অ্যানাউন্সমেন্ট করা হলো যে সেপ্টেম্বরে ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসছে, ঠিক তার পরের দিন মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করা হলো। এবং এই যে সিদ্ধান্তটা যে মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্তের ব্যাপারে
আইপিএল এর যে গভর্নিং কাউন্সিলের যারা কর্মকর্তা তারা কেউ কিছু জানতো না। এইটার ব্যাপারে বিসিসিআইতে কোনো আলোচনা হয়নি, কারণ এটা একটা প্রক্রিয়ার ভিতর থেকে যেতে হয়। আপনি যখন নাম নিচ্ছেন লিস্টে, অকশন লিস্টে নাম নিচ্ছেন, তখন সেটা বিসিসিআই অনুমোদন, সেটা বিসিবির কাছ থেকে অনুমোদন, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করেই তো আপনি তাকে নিচ্ছেন, নিলামে তুলছেন। তো এই পুরো প্রক্রিয়াটা যখন মুস্তাফিজকে রিলিজ করা হয় সেটা সম্পর্কে বিসিসিআইয়ের কর্মকর্তারা জানে না এবং আইপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা জানে না। পুরোপুরি পলিটিক্যাল ডিসিশন, আপনি পুরোপুরি একটা পলিটিক্যাল ডিসিশন, যেখানে আপনার সুযোগ হচ্ছে স্পোর্টস ডিপ্লোমেসি করার, যে স্যার যেটা ব্যাখ্যা করলেন যে এই ধরনের সিচুয়েশনে আপনি কি করবেন, আপনি ডেফিনেটলি ডিপ্লোমেসিই তো করবেন, আপনি কথা শুরু করবেন, কনভারসেশন শুরু হবে, টক শুরু হবে, কিন্তু সেই সময় আপনি কি করলেন, আপনি উল্টো আরও এটাকে কাট অফ করলেন। এখন আপনি কেন কি কারণে কাট অফ করলেন, এখন সেই বিষয়টা হচ্ছে এখানে নানা রকমের ন্যারেটিভ আছে। পশ্চিমবঙ্গের নির্বাচন আছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় আপনি এক ধরনের ন্যারেটিভ সেখানে তৈরি করতে চান, যেমনটা বিজেপির নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ভারতের হিন্দুদের জয়, মুস্তাফিজ আইপিএলে খেলতে না পারা। তো আপনি তো বোঝাই যাচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের নির্বাচন কেন্দ্রিক একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন, একেবারে স্পষ্ট না বিষয়টা। আবার কংগ্রেস এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে যে এটা কেন হচ্ছে। সো এই হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে পরিস্থিতি, মানে স্পোর্টস ডিপ্লোমেসি তো ব্যবহার করা হয়নি, উল্টো আরও এটাকে কাট অফ করা হয়েছে, যেখানে বিসিসিআইয়ের অনেকে জানে না, বড় কর্মকর্তারা জানে না এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা জানে না। পুরোপুরি একটা পলিটিক্যাল ডিসিশন আপনি চাপিয়ে দিয়ে এখন যখন বিশ্বকাপের ক্ষেত্রে সিচুয়েশনটা মানে উদ্ভট পরিস্থিতি ধারণ করেছে এবং উদ্ভট পরিস্থিতির পিছনে ডেফিনেটলি আইসিসিও দায়ী। আইসিসি কেন দায়ী? কারণ ধরেন আইসিসি এমন সব সিদ্ধান্ত বিভিন্ন সময় নিয়েছে, ধরেন হাইব্রিড মডেল ওয়ার্ল্ড কাপ, হাইব্রিড মডেলে বিশ্বকাপ হয়। আর কোনো খেলাতে আপনি হাইব্রিড মডেল দেখেছেন? হাইব্রিড মডেল হয়, একটা দেশ পাকিস্তান ইন্ডিয়াতে যাবে না, ইন্ডিয়া পাকিস্তানে যাবে না, এখন বিশ্বকাপ করতে হবে, পাকিস্তানের জন্য এক ভেন্যু করতে হবে, ইন্ডিয়ার জন্য আরেক ভেন্যু করতে হবে। অন্য কোনো খেলাতে এটা হয়েছে? মানে ফিফা যদি হতো, এখানে আইসিসির জায়গায় যদি ফিফা হতো, ইন্ডিয়ার পক্ষে সম্ভব ছিল যে না আমি পাকিস্তানের সাথে খেলবো না, পাকিস্তানের পক্ষে বলা সম্ভব আমি ইন্ডিয়ার সাথে খেলবো না, স্ট্রেট ফিফা ডিসিশন হবে, খেললে খেলো না খেললে যাও। আইসিসি ওই জায়গায় নেই কেন? আইসিসি আসলে কে চালায়? আইসিসির বিষয়টা হয়ে গেছে যে ক্রিকেট তো আসলে ফিফার যেরকম এত সদস্য 200 প্লাস মেম্বার্স, ক্রিকেট তো এখনো অত দেশ খেলে না। এবং এটা তো বাস্তবতা যে ক্রিকেটের যে রেভিনিউ, সেই আইসিসির যে টোটাল রেভিনিউ তার 80%-এর মতো আর্ন করে ইন্ডিয়া। সো এই কারণে ইন্ডিয়ার এত প্রভাব আইসিসিতে আসলে থাকে। কিন্তু এতে করে যেটা হচ্ছে সেটা খেলাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ খেলার যে মূল সত্তা সেটা হচ্ছে নিরপেক্ষতা, ফেয়ার প্লে। স্পোর্টস মানেই হচ্ছে সেখানে ফেয়ার হতে হবে। আপনি রেফারি কেন রাখেন, আপনি আম্পায়ার কেন রাখেন? কারণ হচ্ছে যে খেলাটা ফেয়ার হতে হবে, কোনো পক্ষপাত এখানে থাকবে না, আইন সবার জন্য সমান থাকতে হবে। কিন্তু আপনি যখন মাদার বডি অফ ক্রিকেট হয়ে সেই ফেয়ারনেসকে পুরোপুরি নষ্ট করছেন, যখন আপনি উদ্ভট সব সিস্টেম চালু করছেন, হাইব্রিড মডেল, একটা দেশে গিয়ে সব ম্যাচ খেলে ফেলছে, আর এক দেশ ট্রাভেল করছে, আর তাতে কি আপনার মনে হয় যে ফেয়ারনেস থাকে টুর্নামেন্টে? সেটা তো আসলে থাকে না। সো এই সামগ্রিক পরিস্থিতি যেটা এখন আইসিসি তারা সামাল দেওয়ার চেষ্টা করবে। আপনি চিঠির ব্যাপারে বলছিলেন, সিকিউরিটি অ্যাসেসমেন্টের চিঠি দেওয়া হয়েছে, এটা জানানো হয়েছে যে সিকিউরিটি অ্যাসেসমেন্ট এরকম, এবং এখানে দুই রকমের রিপোর্ট, ক্রিক ইনফোর রিপোর্ট একরকম বলছে, বা ক্রিক বাজের রিপোর্ট কিন্তু আরেক রকম বলছে। ক্রিক ইনফোর রিপোর্ট অনুযায়ী হচ্ছে যে ওরকম কোনো থ্রেট বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে খেলার ক্ষেত্রে ওরকম কোনো থ্রেট নেই। আর সিকিউরিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো বলা হয়েছে সেগুলো হলো যে বাংলাদেশের ফ্যানরা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরে তাহলে নিরাপত্তার হুমকি তৈরি হতে পারে, মুস্তাফিজ থাকলে নিরাপত্তার হুমকি তৈরি হতে পারে। এটা এক অদ্ভুত ব্যাপার, মানে এটা কি রকমের অ্যাসেসমেন্ট, কিভাবে তারা করলো কে জানা যাক। এবং এরপরে বললো যে নির্বাচনের কারণে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে। এগুলো কিছু বুলেট পয়েন্ট আকারে তারা উল্লেখ করেছে এই বিষয়গুলো, কিন্তু ওভারঅল তাদের রিপোর্টের সাম আপ হচ্ছে যে থ্রেট ওইরকম ভাবে নেই। একটি জিনিস যেটা আমি দেখলাম যে মোস্তাফিজ দলে থাকলে মানে থ্রেটটা মডারেট থেকে হাই হতে পারে, মানে এইটি আইসিসি কিভাবে বলছে? এখন এইটা তাদের অ্যাসেসমেন্ট তারা কিভাবে করেছে এটা তাদের পুরোপুরি তাদের বিষয়। তবে বিসিবির পক্ষ থেকেও যেমন হচ্ছে যে কিছু ডকুমেন্টস, অর্থাৎ ইন্ডিয়াতে যে ধরনের মুভমেন্টগুলো হয়েছে, ইন্ডিয়াতে যে ধরনের ভিডিওগুলো প্রচারিত হয়েছে, সেগুলো সব লিঙ্ক পাঠানো হয়েছিল, সেগুলো বিসিবি পাঠিয়েছিল যে যেহেতু বাংলাদেশ দলের নিরাপত্তার হুমকি রয়েছে, সেটার প্রমাণস্বরূপ এইগুলো আসলে পাঠানো হয়েছিল আইসিসির কাছে। এরপরে আইসিসি সিকিউরিটি টিম তারা আসলে এটার একটা অ্যাসেসমেন্ট করে
তারা তাদের একটা রিপোর্ট আসলে দিয়েছে। সো এই জায়গাটাতে এখন বাস্তবতা রয়েছে। কিন্তু ওভারঅল যদি সিকিউরিটি টিম এই পয়েন্টগুলো উল্লেখ করে থাকে, সেটা তো আসলে প্রমাণই করে যে বাংলাদেশ সেক্ষেত্রে কিভাবে করে নিরাপদ, এবং বিসিবি বা সরকার এই সিদ্ধান্ত কেমন করে নেয় যে ভারতে গিয়ে খেলবে। কারণ একটা ঘটনা যদি ঘটে, এর দায় তো কার উপরে এসে পড়বে? এর দায়টা তো বিসিবির উপরে এসে পড়বে, এর দায়টা তো সরকারের উপরে এসে পড়বে। কেন পাঠিয়েছো টিম, কেন এরকম হলো? এটা গেল এক ইস্যু নাম্বার 1। দ্বিতীয় ইস্যু যেটা, আপনি স্পোর্টসের সবচেয়ে বড় ব্যাপার কি? স্পোর্টসের বড় ব্যাপার হচ্ছে ফ্যান। আপনি ফ্যানরা ছাড়া তো স্পোর্টস ভ্যালুলেস, মানে ফ্যান ছাড়া তাহলে কিভাবে হয়? এখন আপনি বলেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের এই যে T20 ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট ধরেন বাংলাদেশের ম্যাচগুলো দেখতে 20 to 25,000, 20 থেকে 25,000 মানুষ খেলা দেখতে যাবে। 20 থেকে 25,000 মানুষের ঠিক এই মুহূর্তে ভিসা প্রসেস করা, তাদের যাওয়া, সেটাও তো বর্তমান যে পরিস্থিতিতে তাতে সম্ভব, সেটাও তো ভারত অবশ্য ফাইভ আপনার মনে থাকার কথা আমরা দেখেছি যে ভারত পাকিস্তান ফাঁকা স্টেডিয়ামেও খেলা হয়েছে, রাইট, গ্যালারি খালি করে দিয়ে তারপরে ম্যাচ আয়োজন করতে হয়েছে, রাইট। সো সেটা একটা ব্যাপার, কিন্তু মানে ওই যে এটা তো ফ্যানদেরও একটা রাইটের বিষয়, মানে ফ্যানদেরও অধিকার আছে না যে সে তার টিমের খেলা দেখবে না, সে তার টিমের খেলা তো দেখবে, সেটা তো তার মানে সেটাও তো তার এক ধরনের অধিকারই। তো আপনি সেটা কিভাবে হরণ করেন? আইসিসি সেটা কিভাবে হরণ করে? সেটাও তো সে করতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার যে ইউ হ্যাভ কো হোস্ট, আপনার টুর্নামেন্টের কো হোস্ট আছে, এমন না আপনার নতুন করে একটা হোস্ট এখানে আনতে হচ্ছে, আপনার টুর্নামেন্টে কো হোস্ট আছে, আপনি বাংলাদেশের ম্যাচগুলো কো হোস্টকে শিফট করে দেবেন, এই তো। চিঠির ব্যাপারে একটা অস্পষ্টতা রয়েছে। আমরা দেখছি যে বিসিবি থেকে রাতে বলা হচ্ছে এটাই আনুষ্ঠানিক কোনো না, এটা বক্তব্য অবশ্যই নয়। আনুষ্ঠানিক কোনো চিঠি বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, এটা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট যেটা দেওয়া হয়েছে। সেখানে অনেক বিষয়ের উল্লেখ আছে, কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো নিয়েই মূলত গতকালকে আলোচনা হয়েছে। ওভারঅল অ্যাসেসমেন্ট কি সেটার ক্ষেত্রে আমি আপনাকে ক্রিকইনফোর যে রিপোর্টটা সেটার কথা বললাম, যে ক্রিকইনফো বলেছে যে না, সিকিউরিটি থ্রেট ওরকম ভাবে নেই, এটা ক্রিকইনফো বলছে। কিন্তু এটা ক্রিকইনফো বললে তো আসলে মানে ক্রিকইনফো বলেছে যে আইসিসির ফাইনাল অ্যাসেসমেন্ট অনুযায়ী সিকিউরিটি থ্রেট ওরকম নেই, এটা হচ্ছে ক্রিকইনফোর অনুযায়ী। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সেই রিপোর্ট দেখে তারা মনে করছে যে না, টিম, ফ্যান্স, মিডিয়া তারা ইন্ডিয়াতে সেফ না, সুতরাং ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না, খেললে শ্রীলঙ্কায় খেলবে। জি, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে সাকিব আলীর কাছে আসতে চাই, একটু দূরের দিকে যেতে চাই, প্রতিবেশী সীমানা থেকে একটু যুদ্ধ একটি ভাব আমরা দেখছি পশ্চিমার দিকে, বিশেষ করে ইরানের যে কোনো সময় একটি যুদ্ধ লেগে যেতে পারে। বিক্ষোভ চলছে টানা বেশ কিছুদিন ধরেই, সেখানে পশ্চিমাদের ইন্ধন আছে এরকম একটি কথা বলছে। তারপরে ইরান মানে মুখোমুখি একটি অবস্থান, কি যুদ্ধ কি লাগবে মনে হয় আপনার কাছে? প্রথম কথা হচ্ছে যে আমি এটা উত্তর আমি আপনাকে এক লাইনে দিতে পারি, আপনি যদি সেটাতে খুশি থাকেন তাহলে ওকে, লাগবে না, আমি কোনো কোয়ালিফায়ার ছাড়া বলে দিলাম লাগবে। কিন্তু আমি একটু কোয়ালিফায়ার দিতে, এখানে কেন হচ্ছে এটা আমাদের জানা দরকার দুটো জিনিস এই ব্যাপারে। একটা হচ্ছে কেন হচ্ছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটার কি প্রভাব পড়বে। অলরেডি প্রভাব পড়া শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে যে আমি একটু আগেও বলেছি আপনার প্রথম বিশ্বযুদ্ধের আগের সময়ের সাথে এখনকার সময়ের মিল বলেছি। কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আমেরিকা ইজ ইন ডায়ার ফাইন্যান্সিয়াল স্ট্রেট, ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে তারা খুবই খারাপ অবস্থায় আছে। কারণ তাদের বরোয়িং আবার 38 ট্রিলিয়ন চলে গেছে, তাদের এইবারের ইন্টারেস্ট পেমেন্টই বোধহয় 1 ট্রিলিয়ন এসছে, এবং এটা খুব তাড়াতাড়ি, এই অবস্থায় যেটা হয় এটা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। সুতরাং তারা জানে যে আগামী 5 বছর বা 7 বছরের মধ্যে এটা বিশাল একটা নাম্বার, একটা বিশাল সংখ্যা হয়ে যাবে। মানে হেডেকের ব্যাপার হয়ে গেছে, মাথা ব্যথার কারণ হয়ে গেছে ওদের। এটা বিশাল, এক্স্যাক্টলি। এটা হচ্ছে গিয়ে আপনার ব্রিটেন যখন প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমেই এটা প্রমাণিত হয় যে ব্রিটেন আর কোনো বড় পাওয়ার না, আমেরিকাই বড় পাওয়ার, এইরকম অবস্থায় আমরা আসতেছি। কিন্তু এই অবস্থা ব্রিটেনের সাথে অনেক মিল দেখা যাচ্ছে ওই সময় ব্রিটেনের সাথে এখনকার আমেরিকা। এটার একটা ইয়েটা হচ্ছে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি জানি না, আমি একটু আরও দূরে চলে যাচ্ছি, কিন্তু ওখানে যাবো না। অর্থনৈতিক কতগুলো খেলা আছে, অর্থনৈতিক খেলাটা হচ্ছে, আমি জাস্ট একটু ছোট্ট করে বলি। প্রথম দিন যেদিন অর্থনীতি শুরু হয় সেদিন ধরেন 100 টাকা দিয়ে শুরু হলো। 100 টাকা সেন্ট্রাল ব্যাংক, ধরেন বাংলাদেশ ব্যাংক, আমাদের দেশে কোনো টাকা নেই, এখন প্রথম টাকার শুরু হবে। এখন বাংলাদেশ ব্যাংক বললো আমি 100 টাকা ছাড়লাম, কিন্তু 100 টাকা ছাড়লে সে তো ওইটা কি ইন্টারেস্ট নেয় না, 5 টাকা ইন্টারেস্ট নেয় না? ওই 5 টাকাটা আসবে কোত্থেকে? 100 টাকাই তো আছে তো 100 টাকা, জি, তাহলে 5 টাকাটা আসে কোত্থেকে? এটা হচ্ছে কার্ল মার্কসের সবচেয়ে বড় সমস্যা। উনি এই প্রশ্ন করছেন যে এই টাকাটা আসবে কোত্থেকে? আসলে টাকাটা আসে না, টাকাটা আসলে পরের বার ধার করে করা হয়। ইটস এ পঞ্জি স্কিম।
আমরা আসলে যেটা করে সেন্ট্রাল ব্যাংক লোন দেয়, মানে টাকা ইস্যু করে, টাকাটা দেয় সে তার নিজের লোককে, তার নিজের লোকরা করে কি কনজিউমার হাতে ছেড়ে দেয়। তাদের হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে যে লোনটা কার হাতে দিয়ে দেওয়া যাবে, এবং শেষমেশ কি হবে, এই লোনটা কার হাতে, কনজিউমার হাতে অথবা গভর্নমেন্টের হাতে, কনজিউমারের হাতে অথবা গভর্নমেন্টের হাতে। আর ওই লোনগুলো যখন পে করবে ধরেন কনজিউমাররা, সেই সময় কি হবে, সেই সময় ব্যবসায়ীরা সব রিয়েল এস্টেটগুলা, সব যেটা আসল জিনিসগুলো কিনে নেবে। তাহলে আলটিমেটলি যেটা হবে, আমি আর সময় দিলে, আলটিমেটলি যেটা হবে যে সরকার এবং কনজিউমারের হাতে থাকবে সব ধার, আর সব জমি থাকবে হচ্ছে গিয়ে অলিগার্কদের হাতে। দিস ইজ দ্য সিস্টেম। এটা যখন হয় তখন কি হয়, এটা হয় কিন্তু এটা যখন হয়, এটা রোমে হয়েছে, এটা ব্রিটেনে হয়েছে, এটা যখন হয় তখন ওই সরকার ব্যবস্থা পড়ে যায়, ধ্বংস হয়ে যায়। সো এখন আমেরিকা কিন্তু সেই দিকে যাচ্ছে আগে আগে, ওর আর টাকা কেউ কিনছে না। আমি এই দেখছিলাম যে গত বোধহয় মাসে $2 ট্রিলিয়ন তারা আপনার বা $1 ট্রিলিয়ন তারা ট্রেজারি বন্ড ছাড়তেছে। এটা হচ্ছে দিস ইজ হাউ গভর্নমেন্ট বরোস। তাহলে গভর্নমেন্ট কিন্তু কেউ কিনতে রাজি না। তার মানে এখন ওর কিন্তু আর ও ধার নিতে পারছে না, ও ধার নিতে পারলে মনে পড়ে যাবে। তাহলে ওই ধারটা যদি নিতে হয় তার কিন্তু কিছু দরকার, দরকার। এইভাবে কি ইউএস ইকোনমি ঘুরে দাঁড়াতে পারবে বা কি টিকতে পারবে? আমি জানি ইনভেস্টমেন্ট ব্যাংকাররা, ওয়ার্ল্ডের ইনভেস্টমেন্ট ব্যাংকাররা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ল্যারি ফিঙ্কের মিটিং হয়েছে। ল্যারি ফিঙ্ক হচ্ছে গিয়ে ব্ল্যাক রকের সিইও। ব্ল্যাক রক হচ্ছে গিয়ে অ্যাবাউট 10 ট্রিলিয়ন টু 15 ট্রিলিয়ন অ্যাসেট কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে ব্ল্যাক রক। সো ব্ল্যাক রক বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে কি করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প তো অত জানবে না। সুতরাং সে যেটা বলতেছে, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের সমস্ত অ্যাসেট তুমি নিয়ে নাও। তার মানে একটা প্রথমে গেল হচ্ছে কি আপনার ভেনিজুয়েলা, এটা হচ্ছে কি $17 ট্রিলিয়ন তেল আছে এখনকার মার্কেট প্রাইস অনুযায়ী। এরপরে হচ্ছে গিয়া গ্রিনল্যান্ড, তারপরে হয়তো মেক্সিকো, আই ডোন্ট নো, কারণ উনার তো এগুলো নিতে হবে। সো এই জন্য উনারা আলটিমেটলি এই যে এখন এই যে যুদ্ধ, মানে এক একটা নিতে হবে, এইটা যখন ওনারা করছেন এখানে, ইসরায়েল সেটা করছে কিন্তু মিডল ইস্ট। এই নেওয়াটা কি খুব সহজ হয়ে গেছে নাকি? এটা এখন খুব যার মিলিটারি আছে সে নিবে, এবং যখন এটা হইতে থাকবে এক সময় না এক সময় এসে যাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা উল্টে আক্রমণ করে বসবে। তারা কি আর্ন দে গেটিং রেডি? নিউটনের তৃতীয় সূত্র এটা হবে অনুযায়ী। জি, আমাকে এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় স্পোর্টস জার্নালিস্ট ফাহিম রহমান এবং সাবেক কূটনীতিক সাকিব আলী। আমি ফাহিম রহমানকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি সম্প্রতি আইসিসির আয় নিয়ে একটি উল্লেখ করতে চাই, একটি বক্তব্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে জানান, আইসিসি থেকে বিসিবি প্রতি বছরে নিজেদের বোর্ড রাজস্ব আয়ের 90%-এরও বেশি অর্থ পায়, যে কারণে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থের বিষয়টি চিন্তা করা প্রয়োজন। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসি থেকে বিসিবি প্রতি বছর মোট রাজস্বের প্রায় 55-60% পেয়ে থাকে। তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন কারণে বোর্ডের অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই মোট আয়ের 90%-এর বেশি নয়। আসলে আইসিসি থেকে আমরা কতটুকু লাভবান হই? প্রথমত হচ্ছে যে আপনি যখন এই যে আইসিসির যে টুর্নামেন্টগুলো হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, এরপরে আপনি টেস্ট সাইকেল যেটা খেলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপ সেইটা, এরপর মেয়েদের যে ওয়ার্ল্ড কাপগুলো হয় সেই ওয়ার্ল্ড কাপগুলো, এগুলো সব আইসিসির ইভেন্ট। এখানে যখন আপনি পার্টিসিপেট করেন আপনি একটা পার্টিসিপেশন ফি পান, এবং আইসিসি এই টুর্নামেন্টগুলো আয়োজন করে যে রেভিনিউ জেনারেট করে, সেই রেভিনিউ পরবর্তীতে তার মেম্বার্সদের ভেতরে ডিস্ট্রিবিউট করে। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছ থেকে একটা রেভিনিউর ভাগ পায়। তো এই রেভিনিউর ভাগটা যে বাংলাদেশ পায় সেটা সে আর্ন করে মানে বাংলাদেশ তো পার্টিসিপেট করছে, বাংলাদেশ খেললে সেখানে ডেফিনেটলি বাংলাদেশের এই যে বিশাল ক্রাউড, সেই ক্রাউডের কারণে ওই টুর্নামেন্টের মিডিয়া রাইটস সেটা অনেক ভ্যালুয়েবল হয়ে যায়। বাংলাদেশ খেললে খুব অবভিয়াস ব্যাপার। যেমন আপনি
একটা টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টে যদি ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি না হয় তাহলে ওই টুর্নামেন্টের আপনার পয়সা তোলা মুশকিল হয়ে যায়। বাস্তবতা ওটা হচ্ছে এরকম। যেমন আপনি খেয়াল করবেন যখন এশিয়া কাপটা হয়, গত কয়েকবার এশিয়া কাপ যেভাবে হচ্ছে, গ্রুপিং করাই হয় ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে থাকবে, এইভাবে করে গ্রুপিং করা হয় যাতে করে টুর্নামেন্টে অন্তত 3বার ইন্ডিয়া পাকিস্তানের দেখা হয়। সেই সম্ভাবনাকে রেখে গ্রুপিং করা হয় যে ইন্ডিয়া পাকিস্তান অন্তত 3বার খেলবে, 3বার তারা মুখোমুখি হবে। সো এটা কেন করা হয়? এটা রেভিনিউ জেনারেট করার জন্য। তো সেইখানে তার মানে তো পাকিস্তানের পার্টিসিপেশন আছে। সো আপনি তো উইদাউট পার্টিসিপেশন অফ পাকিস্তান আপনি তো এই রেভিনিউ জেনারেট করতে পারছেন না। তো একই কথা তো বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যে বাংলাদেশ পার্টিসিপেট করলে ডেফিনেটলি বাংলাদেশের কারণেও তো রেভিনিউ ইম্প্যাক্ট হয়, এটা তো বাস্তবতা। তো তার মানে হচ্ছে বাংলাদেশ আসলে রেভিনিউটা আর্ন করছে, এমন না যে আইসিসি এটা বাংলাদেশকে ডোনেট করছে, নাম্বার ওয়ান। সো এখানে দের ইজ নো ডোনেশন। সো বাংলাদেশ এটা আর্ন করে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে কত পার্সেন্ট, এখন পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা বিসিবি প্রেসিডেন্ট বলেছেন ওরকমই আসলে অ্যারাউন্ড 50 to 60% আসে হচ্ছে আইসিসির কাছ থেকে। আর তামিম ইকবাল তিনি বলেছেন যে হ্যাঁ, যে 90%-এর মতো সেটা আসে, এটা তামিম ইকবাল বলেছেন। এখন কি কারণে বলেছেন সেটা তামিম বলতে পারবেন, বাট তিনি মূল যে ব্যাপারটা, তামিম ইকবাল আসলে একটা ডায়ালগের ওপেনিং চেয়েছেন যাতে করে এই সমস্যার সমাধান হয়, কিন্তু সেটাকেও আসলে যেভাবে করে পরবর্তীতে কালারাইজেশন করা হয়েছে সেটাও কি ঠিক, সেটাও আমার কাছে মনে হয় ঠিক না। বাংলাদেশের একজন এক্স ক্যাপ্টেন, সাবেক অধিনায়ক, তিনি এত বছর ধরে বাংলাদেশ দলে ক্রিকেট খেলেছেন। সো তিনি বলেছেন, তার মন্তব্য তিনি করেছেন। পরবর্তীতে বিসিবির একজন পরিচালক তিনি যেভাবে করে তামিম ইকবালকে এক্ষেত্রে সরাসরি সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টেটাস দিয়ে ভারতীয় এজেন্ট, আপনি বিসিবির একজন পরিচালক, বাংলাদেশের ক্রিকেটের মাদার বডি হচ্ছে গিয়ে বিসিবি, সেই বিসিবির একজন পরিচালক হয়ে তিনি এটা বলেছেন। সো এটা সত্যিকার অর্থেই তো তামিম ইকবালকে তো অসম্মান করা বটে। কারণ তামিম ইকবাল তার, আপনি পুরো বক্তব্য যদি দেখেন সেখানে তামিম ইকবাল একবারের জন্য বলেনি বাংলাদেশের ইন্ডিয়াতে গিয়ে ক্রিকেট খেলা উচিত, সেই কথাটা তো সে বলেনি। বিসিসিআই আর আইসিসি তো এক কথা না। তামিম ইকবাল তো তার বক্তব্যে আইসিসির দিকে ইঙ্গিত করেছেন, তিনি তো বিসিসিআই এর কথা বলেন নাই। তো বলেছেন যে আইসিসির সাথে আপনি ক্রিকেট খেলতে গেলে আইসিসির সাথে তো আপনার প্রতিনিয়ত মিটিং করতে হবে, আপনাকে কথা বলতে হবে অবশ্যই, মানে তাকে বাদ দিয়ে তো আপনি আইসিসি ছাড়া আপনি ক্রিকেট খেলবেন কেমন করে? সো আইসিসির সাথে তো আপনার আলোচনায় যেতেই হবে। তো সেই ক্ষেত্রে তামিমের এই স্টেটমেন্টকে যেভাবে করে কালারাইজেশন করা হচ্ছে, দ্যাট ইজ অলসো পলিটিক্স। সেটা হচ্ছে আমাদের ভেতরকার, আমাদের দেশের পলিটিক্সের পার্ট। মানে এইগুলো আসলে ভিতরের পলিটিক্স নিয়ে আসলে কথা বলতে মানে এই সময় চাই না, কিন্তু তারপরেও আপনি বলছিলেন যে আসলে কেন ভিতরের পলিটিক্সটা, কারণ হচ্ছে তামিম ইকবাল বর্তমান বোর্ডকে শুরু থেকে অবৈধ এখানে বোর্ড, ভারতের দালাল সরাসরি এই ধরনের কথা বলা, এটার কারণ হচ্ছে খুব সিম্পল ভাবে আমি আপনাকে যদি এটা ব্যাখ্যা করে দিই, যে বর্তমান বোর্ডকে তামিম ইকবাল শুরু থেকে অবৈধ বোর্ড বলে এসছে। এই বিসিবির সবশেষ নির্বাচনে তামিম ইকবালের অংশ নেওয়ার কথা ছিল, যে প্যানেলটা তামিম ইকবাল করছিল সেটা আসলে বিএনপি ব্যাকড একটা প্যানেল ছিল, সেই প্যানেলটা নির্বাচন থেকে সরে গেছে, করেনি। না করার কারণে পরবর্তীতে বর্তমান যে বোর্ড, সেই বোর্ডকে সে অবৈধ বলে এসছে। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সেই কারণে যেহেতু বারবার তামিম অবৈধ বলে এসছে এই বোর্ডকে, সো না বোর্ডের দিক থেকে তামিমকে অ্যাটাক করা হচ্ছে যে ভারতীয় এজেন্ট, দ্যাটস ইট। সাকিব আলী, আমি আবার ইরানের দিকে আসতে চাই। আপনি যুদ্ধ দেখছেন, অবশ্যম্ভাবী যুদ্ধ, এটার পরিণতিটা আসলে কি? এই যুদ্ধের পরিণতি, খামেনির যদি পতন হয় সেক্ষেত্রে গোটা অঞ্চলের অবস্থা কি দেখতে পান আপনি? ইরানের একটি প্রভাব আছে আশপাশের যতগুলো দেশ ইরানের আছে। প্রভাব তো ছিল, ইরানের যেটা প্রভাব আরও বেশি যেখানে ছিল, মানে আমি যদি ডাইরেক্টলি বলি, সরাসরি প্রত্যক্ষ প্রভাব কোথায় কোথায় ছিল, আপনার সবচেয়ে বেশি ছিল হচ্ছে কি আপনার লেবাননে হিজবুল্লাহ, তারপরে ছিল আপনার গাজায় হামাস, তারপর ছিল আপনার ইয়েমেনে শিয়া হুতি রেবেল, নট অল বাট হুতি রেবেল, এরকম কয়েকটা তার মিলিশিয়া বাহিনী ছিল অন্যান্য। তো তিনটাই তো, বিশেষ করে দুটো তো বেশ, হিজবুল্লাহ তো খুব বেশিভাবে আক্রমণ হয়েছে হিজবুল্লাহর উপরে। হিজবুল্লাহর অবস্থা এখন আর আগের মতো নাই, মানে ধরা হচ্ছে সক্ষমতা অনেক কমে গেছে। গাজার আপনি জানেন যে হামাস এখনও গাজায় মানে সে নিয়ন্ত্রণ বজায় রেখেছে, কিন্তু সেও ওখানে আক্রমণের তারও অনেক ক্ষতি হয়েছে, অনেক দুর্বল হয়ে গেছে। হুতিরাও এখন চুপচাপ আছে। আপনি দেখেছিলেন বোধহয় গত বছর হুতিরাও যুদ্ধ করছিল আপনার হরমুজ স্ট্রেইটে, এখন আর তারা করছে না। সুতরাং সব দিক দিয়েই আমি মনে করি ইরানের প্রভাব কিন্তু কমেছে, এবং ইরান যদি যুদ্ধে যদি হেরে যায় তাহলে ইরানের প্রভাব আরও কমবে। আপনি একটু এমনিতেই জানেন যে যে এই যে মধ্যপ্রাচ্য সেটা দুই ভাগে বিভক্ত।
একদিকে হচ্ছে গিয়ে ইরান, সিরিয়া ছিল একসময় হাফেজ আল আসাদের অধীনে সিরিয়া, আর অন্যদিকে হচ্ছে গালফ কান্ট্রিজ, রাইট, আমরা যেখানে আমাদের সবচেয়ে বেশি মানুষরা থাকে, কাজ করে, অর্থাৎ সৌদি আরবিয়া এবং সহ 6টা দেশ। এই 6টা দেশ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে মিত্র, আর ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের শত্রু। সুতরাং একদিক দিয়ে এই জিসিসির প্রভাব অনেক বেড়ে গেছে, এখন অনেক বেড়ে গেছে, এবং তারা এখন আমেরিকান পাওয়ারকেও ইউজ করতে চেয়েছে তাদের বিরোধীদের বিরুদ্ধে। আমি মনে করি যে হয়তোবা তারা কি চায় না যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তি ইউজ হোক। তো আমি যেটা বলবো যে মধ্যপ্রাচ্যে কী হবে, মধ্যপ্রাচ্যে হবে ইরানে যদি আপনার ইয়েটা পড়ে যায়, এই রেজিম যদি পড়ে যায়, তার মানে হচ্ছে 79 থেকে মানে এখন এই 50 বছর পরে এটা পড়ে গেল, এটার একটা বিরাট প্রভাব পড়বে এই রেজিম পড়ে যাওয়ার পেছনে কারণ কি, সেটি কি আসলে রেজিম, ইরানের খামেনির রেজিমটা যেটা পড়ে যাওয়ার কথা, এটা কারণ কি? আমরা একটা দেখলাম যে একটি সাধারণ বিক্ষোভ প্রায় গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এটার একটাই কারণ ভাই, একটু আগে বলছিলাম না যে 100 টাকা থাকলে আপনি ওই যে লোন নিতে হয়। আমরা যারা সবাই, আমরা বাংলাদেশ সহ পাকিস্তান, আমরা সবাই কিন্তু ইন্টারন্যাশনাল IMF এর আন্ডারে, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের সিস্টেমের আন্ডারে। ইরান যুক্তরাষ্ট্রের সিস্টেমের আন্ডারে যেতে চাচ্ছে না, সো ইরানের তেলকে সে ব্যবহার করতে পারছে না, বুঝতে পেরেছেন? মানে ইরানের তেলের পয়সাটা তো তার পকেটে যাচ্ছে না আমেরিকার, সেই জন্য সে গত 50 বছর ধরে এই রেজিমের বিরুদ্ধে আছে। বিরোধী যেটা করছে এটা পিওরলি, আমি মনে করি এটা পিওরলি অর্থনৈতিক। কালকেই যদি ইয়েরা বলে, আপনার রেজিম বলে, খামেনি যদি বলে যে আমি টাকা তোমাকে দিব, আমি মুখে মুখে ভারত মানে আমেরিকার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমি টাকা তোমাকে দিব, কালকেই সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বিকজ একটা কথা বলা হয়, এটা আমেরিকানদের মুখ থেকে আমি শুনেছি, যে আমেরিকানরা বলে ইউ আর এ কমিউনিস্ট, আই হ্যাভ নো প্রবলেম অ্যাজ লং অ্যাজ ইউ আর মাই কমিউনিস্ট। আপনার মনে আছে শেখ হাসিনা ছিল যে কওমি মাদার অফ কওমি মাদ্রাসা, মানে উনার কথা হচ্ছে আপনি মোল্লা, কোনো অসুবিধা নেই যতক্ষণ আপনি আমার মোল্লা, রাইট, আমার বিরোধী হতে পারবেন না। সো আমি মনে করি আমেরিকার সাথে ইয়ের যে সম্পর্কটা, এখানে আরও একটা আছে, আমরা তো সবচেয়ে ইম্পর্টেন্ট দেশ ইসরায়েল, এটার সম্পর্কে বলি নাই, ইসরায়েল এখানে ইনভলভ। আর আরেকটা কথা হচ্ছে ইরান যদি পড়ে যায়, ইরানের রেজিম যদি চেঞ্জ হয়, আমি বলছি না যে রেজিম চেঞ্জ হবে, বাট যুদ্ধ হলে যদি হয়, তার মানে কি হবে? তার মানে হচ্ছে গিয়ে যে চীনের উপরে অলরেডি অন্যান্য তৃতীয় বিশ্বের বিরাট নির্ভরশীলতা বাড়ছে, সবাই রেডি হবে। আমি অলরেডি আপনাকে বলছি, সাউথ কোরিয়া বলছে তারা নিউক্লিয়ার পাওয়ার হতে চায়, জাপান বলছে তারা নিউক্লিয়ার পাওয়ার বোধহয় হয়ে যাবে, মানে এভরিবডি ইজ গোয়িং টু ট্রাই টু বিকাম নিউক্লিয়ার পাওয়ার। কারণ তাদের কথা হচ্ছে যে দেখেন, আপনার মনে আছে যে ইউক্রেন কিন্তু একসময় মিলিটারি নিউক্লিয়ার ওয়েপন্স ছিল, তখন তারা বলেছিল যে আমরা নিউক্লিয়ার ওয়েপন্স যদি ছেড়ে মানে আমরা দিয়ে দিব, যখন বলেছিল দিয়ে দিবে, তখন কিন্তু ইউ বোধহয় এবং রাশিয়া বলেছিল যে তোমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তোমাদেরকে আমরা আক্রমণ করবো না, কিন্তু হয়েছে তো পরে। এখান থেকে তো মানুষ তো বুদ্ধি নিচ্ছে। সুতরাং আমি মনে করি এটার আরেকটা বিশাল একটা ইয়ে হবে যে অনেক আণবিক শক্তির পাওয়ার হয়ে যাবে, এবং সেক্ষেত্রে পাওয়ারের ব্যালেন্সটা পৃথিবী কিভাবে রক্ষা করবে? এখন আপনার এতদিন যেটা ছিল যে ইন্টারন্যাশনাল অর্ডার সিস্টেমটা ছিল, আসলে যার জোর সবচেয়ে বেশি হি অর শি, মানে সে এইটা তৈরি করছিল, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যে সিস্টেমটা আমরা তৈরি করেছিল। এখন যদি মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে যায়, যদি এখানে দেখা যায় যে 50টা দেশের আণবিক ইয়ে আছে, আপনার মিসাইল আছে, এটা ICBM হইতে হবে, ইন্টারকন্টিনেন্টাল, মানে আপনি আমেরিকাকেও অ্যাটাক করতে পারেন। এইটা যদি হয়ে যায়, তার মানে আমরা মাল্টিপোলার হয়ে যাব। মাল্টিপোলার হওয়া মানে কি? মাল্টিপোলার হওয়া মানে যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধের সংখ্যা কমে যাওয়া উচিত। মাল্টিপোলার হলে আমরা মনে করি যে আমরা একটা নতুন ভারসাম্যের দিকে যাইতে পারি। মাল্টিপোলার কিন্তু ইজ ওয়ার্স দেন ইউনিপোলার আর ওয়ার্স দেন বাইপোলার, এটা কিন্তু আপনি বলতে পারেন না। ইউরোপে কিন্তু এই যে আপনার ইয়ের আগে, প্রথম মহাযুদ্ধের আগে পর্যন্ত এটা কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার ছিল, 3-4টা দেশ ছিল মেইন পাওয়ার, এবং তারা একজন আরেকজনকে ঠেকায় রাখতো। যার জন্য হতো কি, যেগুলো ছোট রাষ্ট্র তারা শান্তিতে থাকতে পারতো। তাহলে এখন এটা আর নাই। সো আমি এমনিতে মনে করি যে মাল্টিপোলার ওয়ার্ল্ড হওয়া মানে আমি থার্ড ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, থার্ড ওয়ার্ল্ডের অবস্থা বেটার হবে। কারণ তখন আপনি দুইজনের মধ্যে আপনি কিন্তু চুজ করতে পারবেন। আপনি রাশিয়ার কথার কথা আমি যে ধরে নিচ্ছি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ধরেন এই 3টা দেশ, 3টে পাওয়ার,
তাহলে আপনি তো এদের মধ্যে ইয়ে করতে পারবেন। এরা আবার আপনাকে নিয়ে এরা ব্যস্ত থাকবে, আপনি কার পক্ষে যাবেন এরা চিন্তা করবে। সো আপনার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে আপনি যদি মাল্টিপোলার ওয়ার্ল্ডে মেম্বার হন। জি, পরিষ্কার আপনার বিশ্লেষণ। আমি ফাহিম রহমানের কাছে আসতে চাই। যুদ্ধ ভাবের কথা শুনছিলাম, শত্রু খেলা আপনি বলছিলেন। আসলে আমরা এই শত্রু খেলা থেকে বের হয়ে এসে আইসিসিতে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান বা পারফরমেন্স এগুলো আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে সম্প্রতি আমাদের প্রস্তুতিটাও নিশ্চয়ই খারাপ না। না দেখেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা বড় ইভেন্টের আগে যখন এরকম সিচুয়েশন থাকে, যখন আপনি জানেন না আপনার ভেন্যু কোনটা, আপনি জানেন না ওখানকার কন্ডিশন কি। লিটারেলি আপনি যদি শ্রীলঙ্কায় খেলতে যান এক রকমের কন্ডিশন, আপনি যদি কলকাতায় খেলতে যান আর এক রকমের কন্ডিশন, মুম্বাইয়ে খেলতে গেলে আর এক রকমের কন্ডিশন, কেরালা চেন্নাইতে আর এক রকমের কন্ডিশন। সো প্লেয়াররা তো এখনও দে ডোন্ট নো যে তারা আসলে ঠিক আর 2 সপ্তাহ পরে কোথায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে, এখনও বাংলাদেশের প্লেয়াররা জানে না। সো মাইন্ডসেট কীভাবে করে তৈরি হবে। সো অন্য টিমগুলো যেভাবে করে প্রিপারেশন নেয়, বাংলাদেশ তো সেভাবে প্রিপারেশন নিতে পারছে না বাস্তবতা। যদিও বিপিএল চলছে, বিপিএলে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলছে, কিন্তু ক্রিকেট আপনার যদি 50% হয়ে থাকে স্কিলের খেলা, 50% তো মাইন্ডসেট। সো এই মাইন্ডসেটের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, মানে মনোসংযোগের যে বিষয়টা, তো সেই জায়গাটাতে প্রিপারেশনটা আসলে কমপ্লিট হচ্ছে না। কারণ এটার প্রভাব যে পড়ে, এটা আপনি নাজমুল শান্ত বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তিনি বলেই দিয়েছেন একটা প্রেস কনফারেন্সে, রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে বিপিএলে খেলছেন, যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের ঘটনা আসলে ঘটে। কিছুদিন ধরে এমনটা কিন্তু আসলে হচ্ছে। ইউ রিমেম্বার লাস্ট ইন্ডিয়া ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে যখন তামিম ইকবাল দল থেকে সরে যায়, তো সেটা নিয়ে সারা দেশে কি একটা অবস্থা তৈরি হয়েছিল। সাকিব এবং তামিম ইকবালের একটা যে মুখোমুখি সিচুয়েশন তৈরি হলো, এবং সেটা ডেফিনেটলি প্রভাব ওই ওয়ার্ল্ড কাপে পড়েছে, এবং ওই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ওয়ার্স্ট পারফর্ম করেছে, যাতা পারফরমেন্স ছিল বাংলাদেশের, এবং লিটারালি কনসেন্ট্রেট করা মুশকিল। সো এবারও দেখেন না, ওয়ার্ল্ড কাপের ঠিক আগে এরকম একটা সিচুয়েশন। সো সেই ক্ষেত্রে পারফর্ম করা মুশকিল। তারপরও যেহেতু আমাদের ক্রিকেটাররা প্রফেশনাল ক্রিকেটার, এবং গত বছরটা টি20 ফর্মেটে বাংলাদেশে ভালো গেছে, অনেকগুলো সিরিজ বাংলাদেশ জিতেছে, 5টা সিরিজ বাংলাদেশ লাস্ট ইয়ারে টি20তে জিতেছে। লিটন কুমার দাস তিনি মোটামুটি একটা স্কোয়াড করতে পেরেছেন যারা পারফর্ম করছে। সো সেই ক্ষেত্রে লেটস হোপ ফর দ্য বেস্ট, সে বাংলাদেশ ভালো খেলবে, অন্তত লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যেমন খেলেছে তার চেয়ে আরও বেটার খেলবে এবার, সেটাই আসলে বিপিএল নিশ্চয়ই এক্ষেত্রে সহায়ক হবে কি মনে হয় আপনার কাছে? বিপিএল তো চলমান। এখন দেখেন বিষয়টা হচ্ছে যে বিপিএলটা চলমান না, বিপিএল তো ঘটনা ছাড়া কোনো বিপিএল আমরা করতে পারিনি। মানে বিপিএলও আমাদের একটা ফেইলিয়ার টুর্নামেন্টই, কারণ বিপিএল তার সেই জায়গায় তো পৌঁছতে পারেনি। এবারও কি আপনি সেটা মনে করছেন? তো এবার আপনার কি হলো, এবার ধরেন যে চট্টগ্রাম রয়্যালস প্রথমে এই ফ্র্যাঞ্চাইজিটা দেওয়া হলো যে গ্রুপটাকে, ট্রায়াঙ্গেল সার্ভিস নামের যে গ্রুপটা তারা নিল, ঠিক বিপিএল শুরুর একদিন আগে গিয়ে তারা বলল যে স্যারেন্ডার, আমরা পারছি না, মানে তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ নাই একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, মানে ফ্র্যাঞ্চাইজি টিম চালানোর মতো। একদম ঠিক আগের দিন এই ঘটনাটা ঘটলো, অথচ বিপিএল এর গভর্নিং কাউন্সিল দেখে শুনে বিচার বিশ্লেষণ করে, তারপর কি বলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে সব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে ফিনান্সিয়াল স্ট্রেংথ বিবেচনা করে তারপরে দল দিল। বাস্তবতা হচ্ছে টুর্নামেন্ট শুরুর একদিন আগে তারা নাই, আমরা আর পাচ্ছি না, তারা সরে গেল। এই যে ঘটনাটা ঘটলো, তো তারপরে সেটা বিসিবি টেক ওভার করেছে, বিসিবি টেক ওভার করে তারপরে তারা গিয়েছে। এখনও অনেকগুলো ঘটনা তো চলমান, যেমন হচ্ছে ঢাকা ক্যাপিটালস টিম, তারা বড় ধরনের অভিযোগ করেছে যে আকসু দিয়ে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। সেটা রংপুরের ম্যাচের আগেই এই ঘটনাটা হয়। অর্থাৎ তাদের দাবি, ঢাকা ক্যাপিটালসের দাবি হচ্ছে রংপুর রাইডার্স তারা হচ্ছে এক্সট্রা একটা তারা বেনিফিট বিসিবির কাছ থেকে পাচ্ছে। সো এইগুলো নিয়েই আমাদের বিপিএল। আর এটা মাঠের বাইরের বিষয়গুলো, মাঠের পারফরমেন্স কেমন দেখছেন, বা আমাদের যারা লোকাল যারা আছে তারা মাঠের পারফরমেন্সের ভিতরে কনসিস্টেন্সির অভাব দেখছি। কিছু প্লেয়ার যেরকম আপনি ধরেন আমাদের ইমন, পারভেজ হোসেন ইমন তো ফ্যান্টাস্টিক পারফর্ম করছে, দুর্দান্ত খেলছে। যদিও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেই, নাজমুল শান্ত ভালো পারফর্ম করছে, পারভেজ হোসেন ইমন ভালো, তানজিদ তামিম গতকালকে একটা চমৎকার ইনিংস খেলেছে। বোলারদের ভেতরে আমাদের বোলাররা সবাই ভালো করছে, মুস্তাফিজ থেকে শুরু করে নাসুম আহমেদ দুর্দান্ত করছে, কিংবা নতুন ইয়াংস্টার রিপন মন্ডলকে দেখলাম সে খুব ভালো করছে। সো ওভারঅল আমাদের প্লেয়াররা খারাপ করছে না, মোটামুটি তারা খেলার ভেতরে আছে, খেলছে, খেলার ভেতরে আছে। এক্সট্রা অর্ডিনারি ওইরকম পারফরমেন্স হয়তো নাই, বাট একেবারে যে খারাপ করছে তা না। আমি শেষ করব, আপনি সাকিব আল হাসানের কথা বলছিলেন, সাকিবের ভবিষ্যৎ কিভাবে দেখেন? সাকিবের ভবিষ্যৎ, সাকিব আল হাসান এখনও পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে, এবং সেই টুর্নামেন্টগুলোতে সে পারফর্ম করছে।
এখন বাংলাদেশ দলের হয়ে তার খেলা বা না খেলার বিষয়টা এটা আসলে নির্ভর করে সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুটো পক্ষের ওপরে। বর্তমান সময়ে যে সরকার, সেই সরকারের অধীনে সাকিব আল হাসান বাংলাদেশ দলে খেলতে পারবেন, এটা নিশ্চিত ব্যাপার। তো পরবর্তী সময় যেই সরকার আসবে সেই সরকারের দৃষ্টিভঙ্গি কি থাকবে এবং পরবর্তী সময় বিসিবি সেই সরকারের অধীনে কিভাবে করে সিদ্ধান্ত নেবে সেটার উপরে নির্ভর করছে সাকিব আল হাসান খেলবে কি খেলবে না। আমরা একটি গুঞ্জন শুনি মাঝে মাঝে, আপনিও নিশ্চয়ই দেখেন যে হয়তো যে কোনো সময় সে আবার বাংলাদেশ দলের বোর্ডের থেকে কেউ কেউ হয়তো বলেন, সে এই বিষয়গুলো কি আসলে কি গুঞ্জনই নাকি এমনি বলা হয়? না, আপনার মানে ধরেন যে 5ই অগস্ট আপনি নিশ্চয়ই জানেন যে রাকিবুল হাসান কয়েকদিন আগে কথা বলেছিলেন এই ইস্যুতে নিয়ে, রাকিব ভাই। সেটা মানে এই ধরনের আলোচনা তো সবসময় আসলে ছিলই, আলোচনা তো ডেফিনেটলি আছেও। এবং আমি আপনাকে যেটা বললাম যে সাকিব আল হাসান এই মুহূর্তে খেলতে পারছে না এই মুহূর্তে, কারণ আমাদের এর আগে যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি সেটা সরাসরি বলেছিলেন যে হ্যাঁ, মানে সাকিব আল হাসানকে খেলতে না, বাংলাদেশ দলে খেলতে না দেওয়াটা তার সিদ্ধান্ত। সেটা ফেসবুকে তো তিনি একেবারে স্টেটাসই আসলে দিয়েছিলেন। তো সম্ভাবনা তৈরি হয়েছিল, তারপরে সেটা তাকে দেওয়া হয়নি। এবং বিসিবি থেকেও বারবারই বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে তার উপর বেস করে আমরা আসলে ডিসিশনটা নেব, এটাই আসলে বলা হয়েছে। তার মানে এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে বিসিবি, একটা হচ্ছে সরকার। তো সরকার যদি এখানে গ্রিন সিগন্যাল না দেয় তাহলে বিসিবি গ্রিন সিগন্যাল দিচ্ছে না, যদি গভর্নমেন্ট এখানে গ্রিন সিগন্যাল, বিসিবি তখন তাকে কনসিডারেশনে নিবে। এই পর্যায়ে আসলে বিষয়টা রয়েছে। এখন দেখা যাক, লেটস সি। সো নির্বাচন যেহেতু সামনে, নির্বাচন পরবর্তী একটা সরকার আসবে, সেই সরকার এই বিষয়টাকে কিভাবে করে দেখছে ঠিক সেটার বাস্তবায়ন বিসিবি করবে। জি, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।